ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়াবো নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় বল, যার শিরোনাম হচ্ছে বল। এটা আমরা আজকে শুরু করব। এর আগে আমরা দ্বিতীয় অধ্যায় পড়েছি, যার নাম হচ্ছে গতি। এই অধ্যায়টা, এই বল অধ্যায়টা মেইনলি নিউটনের যে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড ল আছে, এই তিনটা ল অনুযায়ী কি করা হয়েছে, এই অধ্যায়টাকে বিন্যস্ত করা হয়েছে। প্রথম অংশটাতে নিউটনের ফার্স্ট ল এবং ওই সংক্রান্ত যে রাশিমালাগুলো আছে, অন্যান্য বিষয়, ভরবেগ, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এর পরের অংশে সেকেন্ড ল, থার্ড ল, এভাবে হিসাব করা হয়েছে। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই পড়াশোনায়। তো এখানে প্রথম যে শুরু হয়েছে, প্রথম হচ্ছে নিউটনের প্রথম সূত্র। তো নিউটনের প্রথম সূত্রের বিবৃতিটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু চিরকাল সমবেগে থাকবে। অর্থাৎ এই বস্তুর কি হবে না, বেগের কখনো কোনো পরিবর্তন হবে না। তো এখানে দুইটা কথা, একটা হচ্ছে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এই জিনিসটা আমরা সবাই জানি। তখন আমরা কখনোই কি করি নাই, কোনো বস্তুকে একা একা গতিশীল হইতে দেখি নাই। বাইরে থেকে যতক্ষণ না কেউ তাকে কি করতেছে, ঠেলা দিচ্ছে বা ধাক্কা দিচ্ছে বা কিছু একটা করতেছে, ততক্ষণ পর্যন্ত আমরা কি করি নাই, কোনো স্থির বস্তুকে গতিশীল হইতে দেখি নাই কখনো। তো এটা আমরা সবাই জানি। কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে, সমবেগে চলতে থাকা বস্তু কি আসলেই সমবেগে চলতে থাকে কখনো? এটা কি আমরা কখনো দেখছি? এটা আমরা কখনো দেখি নাই। তো এটা কেন দেখি নাই সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে দেখো, এই কথাটা হচ্ছে বল যদি প্রয়োগ করা হয় তাহলে সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলবে। না যদি হয়, বল যদি প্রয়োগ করা না হয়, ঠিক আছে। আর যদি বল প্রয়োগ করা হয় তাহলে কিন্তু বস্তুটা কি থাকবে না, সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলবে না। তাহলে কি হবে? তাহলে বল যদি প্রয়োগ করা হয় তাহলে বস্তুর মধ্যে কি ঘটবে? তাহলে বস্তু বল প্রয়োগ করলে যেটা হয়, বস্তু যদি এই দিকে যায় আর উল্টা দিকে যদি বল প্রয়োগ করা হয়, তাহলে সেটা কি হবে, বেগের মান কমবে। যেটা আমরা পড়ছি, ত্বরণ মন্দন হবে, তখন পরে বেগের মান কমবে। আর যদি যেদিকে বস্তুটা যাচ্ছে, এইদিকে বস্তু যাচ্ছে, এইদিকে আবার বস্তু ওইদিকে যাচ্ছে, বল ওই দিকেই প্রয়োগ করা হলো, তাহলে সেক্ষেত্রে কি হবে, বস্তুর বেগ বাড়বে। আচ্ছা, যাই হোক, তার মানে বল যদি প্রয়োগ করা হয় তাহলে বস্তুটা কি হবে, সমবেগে যাবে না। তার মানে কি হবে, তার বেগের মান কমবে বা বাড়বে, বেগের মান পরিবর্তন হবে না। সমবেগ থাকবে না মানে কি, বেগের মান পরিবর্তন হবে। তো আমরা বাস্তবে দেখি, একটা বস্তুকে যখন আমরা কি করি, ধাক্কা মারি, ধাক্কা মারার পর তার যখন একটা বেগ অর্জন হয়, তারপর যখন ধাক্কা মারা ছেড়ে দেই, তখন বস্তুটা আস্তে আস্তে থেমে যায়, তার বেগের মান আস্তে আস্তে কমে। আবার উপর থেকে যখন একটা বস্তু ছেড়ে দেই, তখন কিন্তু বস্তুটা আস্তে আস্তে জোরে যায়, আস্তে আস্তে তার বেগের মান কি, বাড়ে। তাহলে এই যে ঘটনাগুলো আমরা দেখতেছি, কোনো বল প্রয়োগ করতেছি না, কিন্তু বস্তুর বেগ কি বাড়তেছে। আবার একটা বস্তু জোরে যাচ্ছে, আস্তে আস্তে থামতেছে। কারণ ইঞ্জিনে যদি তেল না দেয়, ইঞ্জিন যদি না চলে, এখানে যদি ইঞ্জিন যদি বল প্রয়োগ না করে, তাহলে গাড়ি কিন্তু কখনো কি সামনের দিকে আগাবে না, গাড়ি কিন্তু থেমে যাবে। গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেলে গাড়ি আস্তে 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 কি হয়, থেমে যায়। মানে একটা সাইকেল চালাতে চালাতে প্যাডেল মারা বন্ধ করে দিলে সাইকেলটা থেমে যায়। তাহলে এখানে কিন্তু তার বেগের মান কি আছে, পরিবর্তন হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। তাহলে এই যে বিজ্ঞানী বললেন যে সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতেই থাকবে যদি বল প্রয়োগ করা না হয়। তাহলে আমরা আমাদের বাস্তব জীবনে যেগুলোতে দেখতেছি, বেগ আস্তে আস্তে বাড়ছে, বেগ আস্তে আস্তে কমছে, তাহলে ওগুলোতে কি হয়, তার মানে ডেফিনেটলি সেগুলোতে কি হয়, বল প্রয়োগ হয়। তাহলে সেখানে কি বল প্রয়োগ হয়? তাহলে কোনো একটা বস্তু যখন মাটির উপর দিয়ে যায়, তখন আমরা জানি যে একটা তলের সাথে আর একটা তলের যে বাধাজনিত বল, সেটাকে বলা হয় কি, ঘর্ষণ। অর্থাৎ একটার উপর দিয়ে যখন আরেকটা যায়, তখন এখানে ঘর্ষণ বল তৈরি হয়। তারপর বাতাস আছে, তাহলে কি হয়, বাতাসের বাতাসের কি হয়, বাধাজনিত বল হয় বাতাসের, এটাও একটা ঘর্ষণ বল। তাহলে বাতাসের বাধা কাজ করে। তাহলে সাধারণত এই, তারপর যখন একটা জিনিস ঘোরে, চাকা যখন ঘোরে, তখন এই চাকার মধ্যে ছোট ছোট বলগুলো আছে, বিয়ারিং গুলো আছে, এগুলো নিজেদের মধ্যে কি হয়, ঘর্ষণ হয়। এই ঘর্ষণের কারণে এই ঘর্ষণ বলটা সবসময় কি করে, গতির বিপরীত দিকে কাজ করে। এটা নিয়ে ডিটেলস পরবর্তীতে আরো আলোচনা আছে। তো এই যে, তার মানে এই যে বলগুলো বস্তুর মধ্যে কাজ করে, এই জন্যই বস্তুর সমবেগে চলতে থাকা বস্তুর বেগ আস্তে আস্তে কি হয়, কমে যায়। আবার যখন উপর থেকে একটা বস্তু আমরা ছেড়ে দেই, সেটা ঢালু পথে হোক বা খাড়া নিচের দিকে হোক বা পাহাড়ি পথে, এরকম যদি আস্তে আস্তে রাস্তা ঢালু থাকে, তাহলে কি হয়, গাড়ির বেগ আস্তে আস্তে বাড়ে। কেন? তখন এইখানে পৃথিবী যে কোনো বস্তুকে কি নিচের দিকে বল দিয়ে টানে, আকর্ষণ বল। পৃথিবীর একটা আকর্ষণ বল আছে, একটু পরেই আমরা পড়বো, মহাকর্ষ বল। ওইটার কারণে পৃথিবী যে কোনো বস্তুকে নিচের দিকে টানে। এই জন্য বস্তু যখন নিচের দিকে আসে,
তখন কি হয়, তার বেগ আস্তে আস্তে বাড়ে। এই যে বল প্রয়োগ করলেই কি হয়েছে, বস্তুর সমবেগ থাকতেছে না, বেগটা কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা যে বাস্তবে যে সমবেগে চলতে থাকা বস্তুকে সমবেগে চলতে দেখি না, তার কারণটা হচ্ছে এখানে সবসময় কি একটা ন্যাচারাল কিছু বল কি করে, কাজ করে। ওই বলগুলোকে আমরা কি করি না, দেই না। ওই বলগুলো আমাদের শরীর থেকে আসে না, আমাদের ইঞ্জিন থেকে আসে না, আমাদের টান বা ঠেলা থেকে আসে না। ওই বস্তুগুলো ওই বস্তুর উপর কি করে, ন্যাচারালি কি করে, কাজ করে। মহাকর্ষ বল, এটা ন্যাচারাল একটা বল, এটা মৌলিক বল, পরবর্তীতে আমরা দেখব। এই বলগুলো অটোমেটিক বস্তুর উপর কাজ করে। ঘর্ষণ বল যে কোনো বস্তুর মধ্যে বাধা, এই যে একটা তলের সাথে আর একটা তলের ঘর্ষণের কারণে ঘর্ষণ বলটা কি হয়, তৈরি হয়, এটা আমরা পরে দেখব। তাহলে এই বলগুলো ওই বস্তুর উপর অটোমেটিক কি করে, কাজ করে। এই জন্য সেগুলোকে আমরা আমরা বল প্রয়োগ করি না, কিন্তু ওই বলগুলো নিজে থেকে কাজ হয় জন্য বস্তুগুলোকে আমরা সমবেগে দেখি না। কিন্তু যদি অ্যাকচুয়ালি কি হইতো, ওই বলগুলো কাজ না করতো, কোনো ঘর্ষণ বল যদি না থাকতো, কোনো বাতাসের বাধা যদি না থাকতো, তাহলে ডেফিনেটলি একটা বস্তু কি হইতো, একটা নির্দিষ্ট বেগ কোনোভাবে অর্জন করতে পারলে ওই একই বেগে সে সারা জীবন চলতে থাকতো, চলতেই থাকতো, চলতেই থাকতো। এটা আমরা অনেক সময় অনুধাবন করতে পারি। ঘর্ষণ যখন কম থাকে তখন একটা বস্তু কিন্তু একটুখানি ঠেলা মারলে অনেক দূর চলে যায়, পিছলা জায়গায় বা কাচের উপর, বা একটা মার্বেলকে মাটির উপর গড়াই দিলে যতখানি দূর যাবে, একই বলে যদি একটা পিছলা তোমার গ্লাসের উপর যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে ওটা কিন্তু অনেক বেশি দূরে যায়। তার মানে যদি ওইটুকু ঘর্ষণও না থাকতো, তাহলে সে আরো অনেক দূর যাইতো, যাইতেই থাকতো, যাইতেই থাকতো, তো থামতো না। তাহলে আমরা বুঝতে পারতেছি যে নিউটনের প্রথম সূত্র যেটা, সেটা আমাদের লাইফের যে স্বাভাবিক, মানে এটা আছে, আমরা লাইফে যে কাজগুলো করি, একটা কোনো বস্তুকে ঠেলি, গাড়ি চালাই, গাড়ি থামাই, এই জিনিসগুলোর একটা কি, মানে আমাদের জীবনের যে জীবনের ওতপ্রোতভাবে এই জিনিসটা কি আমাদের জীবনের সাথে জড়িত। প্রতিনিয়ত আমরা এই জিনিসগুলো কি করি, লক্ষ্য করি। তাহলে এই নিউটনের প্রথম সূত্র, ওই অনেক আগের একজন মানুষ কি একটা সূত্র দিছে, দেয়নি, আমরা এটা পড়বো, বুঝবো কি বুঝবো না, পারবো কি পারবো না, এগুলো কি বলে আবোল তাবোল বিষয়গুলো কিন্তু এইটা না। এটা আমাদের লাইফের চলা ঘটনা, আমরা এটা প্রতিদিন এই জিনিসটা দেখি আমরা। সেটা কি, একটা বস্তুকে যখন আমরা বল প্রয়োগ করি না, সে সারা জীবন একই জায়গায় থাকে। এটা আমরা দেখি না, এটা দেখি, সারা জীবন ওই জায়গাতে থাকতেছে। নিউটন কি এমন নতুন কথা বলছে, সে আসলে নতুন কথা বলে নাই, কিন্তু জিনিসটা আমাদের কাছে কি করছে সে, আমরা এই জিনিসটা দেখে আসছি, তিনি এই জিনিসটাকে কি করছেন আমাদের সামনে এক থিওরি হিসেবে সুন্দর করে একটা একটা স্টেটমেন্ট আকারে আমাদের সামনে কি তুলে ধরছেন। তার মানে এই না এই জিনিসটা মানুষ আগে দেখে নাই, প্রয়োগ করে নাই। অনেক জিনিসই আমরা খালি চোখে দেখি, কিন্তু এর পিছনে ব্যাখ্যাটা আমরা সবসময় হয়তো বা জানি না। উনি কি করছেন, আমাদের লাইফে ঘটে যাওয়া যে এই জিনিসটা, এই জিনিসটাকে খুব সুন্দর করে কি করছেন, একটা ব্যাখ্যা দান করছেন। তার মানে এই জিনিসটা আমাদের লাইফের সাথে সম্পর্কিত, অনেক দূরের কোনো কিছু কিন্তু না। তো এই যে নিউটনের ফার্স্ট লকে, সেকেন্ড ল ইভেন, সেকেন্ড লটা একটু ডিপ হইতে পারে, বাট ফার্স্ট লটা আমাদের লাইফের সাথেই সম্পর্কিত। এটা আমরা সব সময়ই দেখি, যে ওকে না ঠেললে সে কোনোদিনও এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না। আর যদি কোনো একটা বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ না করা হয়, তাহলে সে কোনোদিন থামবেও না, সে জোরেও যাবে না। একটা গাড়ি কোনোদিন কি একা একা জোরে যাবে, যাবে না। একটা গাড়ি যদি চাকার ঘর্ষণ বল না থাকে, মাটির ঘর্ষণ বল না থাকে, ও একা একা কোনোদিন থামবেও না। ইভেন আমরা থামাইতে চাইলেও থামবে না। আমরা তো গাড়িকে চালাইতে গেলে কি করতে হয়, বল ব্রেক কষে থামাইতে হয়। তখন মাটির ঘর্ষণের কারণেও গাড়ি আস্তে আস্তে থামে, কিন্তু কখনো কখনো ওইটুকু থামা দিয়ে তো আমাদের হয় না। তখন আমরা কি করি, আরো বেশি বল প্রয়োগ করে আরো তাড়াতাড়ি সেটাকে থামাই দেই, ব্রেক চেপে। তাহলে এই যে যদি ব্রেকটা না চাপতাম, তাহলে সাইকেলটা তো বা গাড়িটা তো অত তাড়াতাড়ি থামতো না। মাটির ঘর্ষণ যদি না থাকতো, তাহলে সে আরো থামতো না। ঠিক আছে? তাহলে এই জিনিসটা কি আমাদের লাইফের সাথে কি ওতপ্রোতভাবে জড়িত। এই জিনিসটা নতুন কোনো জিনিস আসলে না। ঠিক আছে? তো তাহলে এই যে জিনিসটা আমরা লাইফে দেখলাম, তাহলে এখান থেকে তাহলে আমরা একটা বস্তুর, যেকোনো একটা বস্তুর মধ্যে কি দেখতে পাইলাম, একটা টেনডেন্সি দেখতে পাইলাম। সেই টেনডেন্সিটা কি, বাইরে থেকে ধাক্কা না দিলে সে কি করে না, নড়ে না। আবার সে যদি মানে নড়ে না আর কি, যেরকম আছে সেই রকমই থাকতে চায়, অলস মানুষের মতো। যে এখানে বসেই থাকে, সারা জীবন বসেই থাকে। আর এক জায়গায় কেউ কেউ যদি বলে যে অমুক আর ওখান থেকে সরো, তাহলে সরে গিয়ে কি করে, সে ওই জায়গায় গিয়ে বসে। শুয়ে থাকলে শুয়েই থাকে, বসে থাকলে বসেই থাকে, খাইতে লাগলে ওই অনেকক্ষণ ধরে খায় খায় খায়, মানে যেন তার কোনো কাজে কি নাই, কোনো মনোযোগই নাই। অর্থাৎ ওই যে সে যেই রকম, মানে সে তার পরিবর্তন করতে চাইতেছে না, একই কাজ সে কি করতে চায়, করেই যাচ্ছে। ঠিক সেই রকম তো মানুষের ক্ষেত্রে ওই জিনিসটা অলসতা। তো বস্তুর মধ্যে যে অলসতা ধরনের একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, যে সেও কি করে,
একা একা নড়াচড়া করবে না। সে সারা এই জায়গায় স্থির আছে। কেউ যদি তাকে না নড়ায় তাহলে সারা জীবন সে কি থাকবে? ওই একই জায়গায় থাকবে, নড়বে না। আবার যে গতিশীল আছে, কেউ যদি তাকে না থামায় তাহলে সে থামবে না। কেউ যদি তাকে আরো জোরে ঠেলা না দেয় তাহলে সে তার বেগের মান বাড়াবেও না। ওই একটা নির্দিষ্ট বেগে এসে চলতেই থাকবে। এই যে পেসিভনেস, অর্থাৎ যেরকম আছে ওই রকমই থাকা, ঠিক অনেক সময় পেসিভনেস বলা হয়। নিজের পরিবর্তন কি করতে না চাওয়া, যারা নিজের পরিবর্তন করতে চায় না, একই রকম থাকতে চায়, এটাকে অনেক সময় পেসিভনেস বলা হয়। তাহলে নিজের পরিবর্তন করার জন্য একটা কি লাগে, গোল লাগে, লক্ষ্য লাগে। তো যাই হোক, তো এই যে প্যাসিভনেস বৈশিষ্ট্য, যারা নিজের অবস্থা পরিবর্তন করতে চায় না, বস্তুর মধ্যে এই বৈশিষ্ট্যটা আছে, সেটাকে বলা হচ্ছে কি জড়তা। ঠিক আছে, এই বস্তুটাকেই বলা হচ্ছে, বৈশিষ্ট্যটাকেই বলা হচ্ছে বস্তুর জড়তা। তাহলে এখানে যেহেতু দুইটা, তাহলে স্থির বস্তু স্থির থাকতে চায় আর গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকতে চায়। এটা কি হবে? সমবেগে গতিশীল থাকতে চায়। এই যে থাকতে চাওয়া, যেরকম আছে সেই রকমই সে থাকতে চাবে, এই যে থাকতে চাওয়া, এই চাওয়াটার নাম হচ্ছে কি বস্তুর জড়তা। তাহলে এখানে দুই রকম, যে স্থির আছে সেই স্থির থাকতে চায়, যে গতিশীল আছে সেই গতিশীল থাকতে চায়। তাহলে দুইটা বস্তুর দুই রকম চাওয়া, তাহলে দুই রকম চাওয়ারও দুই রকম নাম। একরকম চাওয়ার নাম হচ্ছে স্থিতি জড়তা, আরেক ধরনের চাওয়ার নাম হচ্ছে গতি জড়তা। যে স্থির থাকতে চায় ওই বস্তুর স্থির থাকার প্রবণতাটা আছে স্থিতি জড়তা। তাহলে স্থির বস্তুর চিরকাল স্থির থাকার প্রবণতাকে বলা হচ্ছে কি স্থিতি জড়তা, আর গতিশীল বস্তুর চিরকাল সমবেগে গতিশীল থাকার প্রবণতাকে বলা আছে গতি জড়তা। তাহলে তাহলে এই যে গতি বস্তুর যে জড়তা জিনিসটা আমরা পাইলাম কোথায়? এটা কিন্তু নিউটনের প্রথম লয়ে আমরা পাইলাম। স্থির বস্তু কি থাকতে চায়? স্থির থাকতে চায়। গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকতে চায়। এই দুইটা বস্তু যে বৈশিষ্ট্য আমরা নিউটনের প্রথম সূত্রে দেখলাম, তাহলে এই দুইটা বৈশিষ্ট্যের নামই হচ্ছে কি জড়তা। এই জন্য নিউটনের প্রথম সূত্রকে অনেক সময় বলা হয় কি জড়তার সূত্র। তাহলে জড়তার ধারণাও আমরা কোত্থেকে পাচ্ছি? নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি পাচ্ছি? জড়তার ধারণা পাচ্ছি। এই জন্য নিউটনের প্রথম সূত্রকে বলা হয় কি জড়তার সূত্র। তো এই নিউটনের প্রথম সূত্র থেকে আমরা আর একটা জিনিস পাচ্ছি, যে জিনিসটা নিয়ে আমরা অনেক কথা বললাম কিন্তু জিনিসটাকে এখন আমরা সংজ্ঞায়িত করি নাই। আমরা বলতেছি বল প্রয়োগ না করলে বস্তু গতিশীল হয় না, স্থির বস্তু গতিশীল হয় না, গতিশীল বস্তুর গতি বাড়ে না, কমে না। তাহলে এই বলটা আবার কি জিনিস? তাহলে এই বল জিনিসটা কি তাহলে? হ্যাঁ, আমরা এমনিতে বল বলতে জিনিসটা বুঝি যে কোনো জিনিসকে ধাক্কা মারলে সেটা হচ্ছে বল, টান দিলে সেটা হচ্ছে বল, খুব জোরে গিয়ে যদি আরেকজনকে আঘাত করে, থাপ্পড় মারা, এগুলো হচ্ছে কি বল, ঘুষি মারা, এটা হচ্ছে কি বল প্রয়োগ করা। তাহলে এগুলো তো তাহলে এটাকে একটা, তাহলে এর একটা কি, তাহলে আমরা প্রত্যেক জায়গাতেই দেখতেছি যে বলের বিভিন্ন ধরনের কি আছে, প্রকাশভঙ্গি আছে। তাহলে অ্যাকচুয়ালি বল জিনিসটা তাহলে কি? আমি যদি বলি বলটাকে এমন একটা সংজ্ঞা দাও যেটা দিয়ে কি করা যাবে, বোঝা যাবে যে বল জিনিসটা কি, ওইটা কিন্তু আমরা প্রথম সূত্র থেকেই বুঝতে পারতেছি। সেই জিনিসটা হচ্ছে কি, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে বলটা নাই মনে করো, যে জিনিসটা প্রয়োগ করলে, বল প্রয়োগ না করলে কি হবে? স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে। আর বল যদি প্রয়োগ করা হয় তাহলে কি হবে? স্থির বস্তু স্থির থাকবে না, গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে না, বেগের পরিবর্তন হবে। এই যে কোন জিনিসটা প্রয়োগ করলে এই ঘটনাগুলো ঘটতেছে? বল জিনিসটা। তার মানে বল না লিখে আমরা বলবো যে জিনিসটা প্রয়োগ করলে স্থির বস্তু আর স্থির থাকে না, আর সমবেগে চলা বস্তু আর সমবেগ থাকে না, বেগের পরিবর্তন হয়ে যায়, এই জিনিসটাকে আমরা বলতেছি বল। তাহলে বলের একটা আমরা ক্রাইটেরিয়া পাইলাম, বলের একটা কি পাইলাম? বৈশিষ্ট্য পাইলাম, যে বলের বৈশিষ্ট্যটা হচ্ছে কি সে একটা বস্তুকে স্থির থাকলে গতিশীল করে, করার চেষ্টা করে। সবসময় যে করতে পারে বিষয়টা তাও না, বা কোনো একটা বস্তু যদি গতিশীল থাকে তাহলে সেটাকে কি করে, তার গতিটা পরিবর্তন করতে চায়, গতি পরিবর্তন করতে চায়। এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা, এই সামর্থ্যটা কার আছে? এই বৈশিষ্ট্যটা কার মধ্যে আছে? যার মধ্যে আছে তার নামই বল। তার কারণ হচ্ছে স্থির বস্তু স্থির থাকা জিনিসটাকে আমরা বুঝি, সমবেগে সমবেগে চলা বস্তুর সমবেগ থাকাও বুঝি, সমবেগ পরিবর্তন হওয়াটাও বুঝি। তাহলে আমরা বুঝি নাকি বল, তাহলে বলটাকে আমরা তাহলে যেটা বুঝি সেইটা দিয়ে যেটাকে বুঝি না সেটাকে সংজ্ঞায়িত করব। তাহলে আমরা বলকে এভাবেই সংজ্ঞায়িত করব, যে জিনিসটা কোনো বস্তুর কি করে, জড়তা নষ্ট করে দেয়। তাহলে যে জিনিসটা বস্তুর কি করে, জড়তা
নষ্ট করে দেয়। জড়তা নষ্ট করা মানে কি? জড়তা মানে হচ্ছে স্থির স্থির থাকা, গতিশীল সারা জীবন একই বেগে থাকা। জড়তা নষ্ট হওয়া মানে কি? ওই স্থির আছে গতিশীল করা হবে। আবার জড়তা নষ্ট মানে কি? গতিশীল আছে আর বেগের মান পরিবর্তন করা। তাহলে যে জিনিসটা কি করা হয়, এই বস্তুর জড়তাটা কি করে দেয়? নষ্ট করে দেয়। সেটাই হচ্ছে বল। এটাকে বিস্তারিত যদি বলতে চাই, তাহলে যে জিনিসটা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয় বা হইতে চাই, গতিশীল বস্তুর গতি বেগের মান কি হয়? গতির পরিবর্তন বা গতির কি হয়? বেগের পরিবর্তন হয়, সেই জিনিসটাই হচ্ছে বল। তাহলে নিউটনের প্রথম সূত্র থেকেই আবার আমরা কি পাইলাম? বলের একটা সংজ্ঞা পাইলাম। তাহলে বল দিয়ে প্রথম সূত্র দেওয়া হইলো, আবার প্রথম সূত্র থেকেই আমরা কি পাইলাম? বলের একটা বৈশিষ্ট্য পাইলাম। ওই বৈশিষ্ট্য দিয়ে আবার কি করলাম? বলকে সংজ্ঞায়িত করলাম। মজার জিনিস না একটা? আসলে মজার জিনিস। তাহলে যে জিনিসটা বস্তুকে কি করে? গতিশীল করে, গতির পরিবর্তন করে, সেটাই হচ্ছে বল। আমরা ত্বরণ নামে একটা কনসেপ্ট পড়ছি দ্বিতীয় অধ্যায়ে। ত্বরণ জিনিসটা কি যদি একটু রিমাইন্ড করি, ত্বরণ জিনিস হচ্ছে বেগের পরিবর্তন। বেগের কি পরিবর্তন, এটাকে আমরা কি বলি? ত্বরণ বলি। এখন বেগের পরিবর্তন মানে কি? একটা বস্তু স্থির আছে, তার মানে বেগ কি? শূন্য। এখন ওকে যদি আমরা গতিশীল করতে চাই, তাহলে বেগের মান কি হবে? 1 হবে, 2 হবে, 3 হবে, কিছু না কিছু হবে, এত মিটার পার সেকেন্ড হবে, তাই কিনা? তাহলে স্থির বস্তুকে গতিশীল করা মানে কি? সে বেগ ছিল 0, ওখান থেকে হইল একটা। আর গতিশীল বস্তুর বেগের পরিবর্তন করা মানে কি? আগে একটা বেগ ছিল v, 1 2 3 4 যে কোনো মান হইতে পারে। এখন ওটা পরিবর্তন হয়ে গেল, 2 থেকে হইল 1 বা 3। 1 হইলে কি কমে গেল, 3 হইলে কি বেড়ে গেল। তাহলে এই যে তার বেগের আগে একটা মান ছিল, সেখান থেকে পরিবর্তন হলেও ত্বরণ। আগে একটা বস্তুর কি ছিল? মান 0 ছিল, সেখান থেকে সে গতিশীল হলো মানের বেগের, তার মানে এটাও কি? বেগের পরিবর্তন। এই ধরনের বেগের পরিবর্তনকে আমরা কি বলতেছি? ত্বরণ বলতেছি। তার মানে এখানে দেখো, তাহলে জড়তা নষ্ট হওয়া মানে কি? কোনো বস্তুর জড়তা নষ্ট হওয়া মানে কি? বস্তুর মধ্যে ত্বরণ তৈরি হওয়া। বস্তুর মধ্যে কি তৈরি হওয়া? ত্বরণ তৈরি হওয়া। তাহলে জড়তা নষ্ট হওয়া মানে কি? স্থির আছে গতিশীল হবে। তাহলে কি হলো? তার ত্বরণ হইলো। বেগের মান বাড়লো, স্থির থাকলে বেগ শূন্য, গতিশীল হইলে বেগের একটা মান হইলো, তাহলে ত্বরণ হইলো না? জড়তা মানে হচ্ছে বেগের মানের পরিবর্তন। সমবেগ আছে, ওটাকে বেগ পরিবর্তন করে দিবে। এটাই তো আমরা জানি ত্বরণ। বেগের একটা মান ছিল, সেটা থেকে আরেকটা হইলো, তার মানে ত্বরণ। তাহলে বলের কাজ কি তাহলে? তাহলে যখন কোনো একটা বস্তুর মধ্যে বল কাজ করবে, তখন তার জড়তা নষ্ট হবে। এই জড়তা নষ্ট হবে মানে কি? স্থির বস্তু হলে গতিশীল হবে, গতিশীল বস্তু হলে বেগের মান পরিবর্তন হবে। এই সবগুলো ঘটনাকেই, এই পরিবর্তন হওয়া ঘটনাটাকে আমরা বলছি ত্বরণ। তাহলে বল প্রয়োগ করলে বস্তুর কি হবে? ত্বরণ হবে। বল প্রয়োগ করলেই বস্তুর কি হবে? ত্বরণ হবে। এখন সব বস্তুর ত্বরণ সমান হবে না, এটা ভরের উপর নির্ভর করে, এটা আমার দ্বিতীয় সূত্রে কি দেখবো। বাট এখানে আমরা বুঝলাম যে কোনো একটা বস্তুর মধ্যে যখন বল প্রয়োগ করা হবে, তার মধ্যে ত্বরণ হবে। তাহলে ত্বরণ দিয়েও আমরা বলকে সংজ্ঞায়িত করতে পারি, যা কোনো বস্তুর ত্বরণ ঘটায়, এটাই বল। তাহলে এইভাবেও কি করা যায়? বলকে সংজ্ঞায়িত করা যায়। যা কোনো বস্তুর মধ্যে ত্বরণ ঘটায়, সেটাই হচ্ছে কি? বল। তাহলে আমরা তো বল দেখলাম। আমরা তাহলে কি দেখলাম? বল দেখলাম। বল কি করে? কোনো বস্তুর মধ্যে ত্বরণ ঘটায়। তাহলে আমরা যদি এখানে যখন আমরা বলের কথা বলছি, তখন অনেক ধরনের বলের কথা বলছি। একটা বলের কথা বলছি কি? টান। তারপর বলছি কি? ধাক্কার কথা বলছি। তারপর ঠেলার কথা বলছি। তারপর একটা বস্তু যখন নিচের দিকে নামে, তখন পৃথিবীর আকর্ষণ বলের কথা বলছি। পৃথিবীর কি আকর্ষণের কথা বলছি। তাহলে এরকম অনেক ধরনের বল আছে, আরো অনেক। চুম্বক কোনো কিছুকে আকর্ষণ করে, ইলেকট্রন প্রোটনের আকর্ষণের কথা শুনছি আমরা। তাহলে এগুলো অনেক ধরনের কি বল আছে। এরকম বলের কোনো শেষ নেই, অসংখ্য বল হবে। কিন্তু এই বলগুলো যদি আমরা ব্যাকগ্রাউন্ড চেক করি, তখন দেখবো টানা বল, ঠেলা বল, ধাক্কা বল, এগুলো সবই কিন্তু এক ধরনের বল। এরা কোত্থেকে আসে? কোনো একটা প্রাণী থেকে আসে বা কোনো একটা যন্ত্র থেকে আসে। একটা যন্ত্র থেকে যখন আসে, সেই যন্ত্র কি করে? তেল পোড়ায়, ওখানে রাসায়নিক বিক্রিয়া ঘটে, ওইখান থেকে এটা হয়, এটা এইরকম করে অনেক। আবার যদি বলি ওই তেলের কোত্থেকে আসলো, ওই তেলে আবার আর এক জায়গা থেকে আসছে, ওখান থেকে অনেক বছর ধইরা গাছপালা পুড়ে সেখান থেকে শক্তি জমা হয়ে ওই তেলে আসছে। তাহলে তার মানে এর একটা বিশাল বড় কি আছে? হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। তাহলে টান বলটা কি? তাহলে এটা একটা বিশাল বড় হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, যেটা একা একা ওই বস্তুটার মধ্যে কি হয় নাই? উৎপত্তি হয়নি। ধাক্কার ক্ষেত্রেও একা একা ওই যন্ত্র বা বস্তুর মধ্যে উৎপত্তি হয় নাই। ঠেলা বলের ক্ষেত্রেও যে ঠেলে, সেই বস্তু বা যন্ত্রের মধ্যে একা একা উৎপত্তি হয় নাই। তাহলে এটা একটা বিশাল বড় ব্যাকগ্রাউন্ড আছে। তাহলে যেসব জিনিসের এরকম বিশাল বড় ব্যাকগ্রাউন্ড আছে, পিছনে অনেক কারণ আছে, সে নিজে নিজে একাই 100 না, এই ধরনের জিনিসকে আমরা বলি লব্ধ। অর্থাৎ এগুলো কি মৌলিক না,
লব্ধ। তাহলে এই বলগুলো লব্ধ। তাহলে এই যে আমরা বল, তাহলে এই বলগুলোর ব্যাকগ্রাউন্ড চেক করতে 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 একটা সময় কি পাবো, ওর পিছনের ব্যাকগ্রাউন্ড আর পাবো না, দেখবো ওর পিছনের ব্যাকগ্রাউন্ড অন্ধকার, আর খুঁজে পাইতেছি না ওদের কারণ। তখন ওগুলোকে মানুষ, তখন ওগুলো বিজ্ঞানীরা খুব সুন্দর একটা টার্ম দেয় সবসময়, যেখানে গিয়ে আটকে যায় সেখানেই নাম দিয়ে দেয় মৌলিক। ঠিক আছে, যদি এই মৌলিকটা আবার কয়েকদিন পর চেঞ্জ হয়ে যায়, যখন আরেকজন গবেষণা করে ওর পিছনের একটা কারণ খুঁজে পায়, তখন ও আর মৌলিক থাকে না, ও নিজেও লব্ধ হয়ে যায়, তখন ওর পিছনে যে কারণটা খুঁজে পেলো সেটা হয়ে যায় মৌলিক। আচ্ছা যাই হোক, এইভাবে মৌলিকত্ব চেঞ্জ হয়ে যাচ্ছে দিন দিন, যতদিন না দুনিয়ার সবকিছু গিয়া এক জায়গায় ঠেকবে। যাই হোক, তাহলে এই বলগুলোর পেছনে যখন বিজ্ঞানীরা ব্যাকগ্রাউন্ড চেক করছে, করতে করতে দেখতেছে 4 ধরনের কি বল হচ্ছে। কয় ধরনের বল হচ্ছে? 4 ধরনের ব্যাকগ্রাউন্ডে গিয়ে তারা আটকে গেছে। এক ধরনের বল তারা খুঁজে পাইছে, সেই বলটাকে বলা হচ্ছে মহাকর্ষ বল। আরেক ধরনের বল হচ্ছে তড়িৎচুম্বক বল। আরেক ধরনের বল হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। আর একটা হচ্ছে সবল নিউক্লিয় বল। এই 4টা বলের ব্যাকগ্রাউন্ড তারা খুঁজে পায় নাই। মনে করছে যে ওই বস্তুগুলোর মধ্যে ওই নির্দিষ্ট ক্রাইটেরিয়ার কারণেই ওই বলগুলো উদ্ভূত হয়, কিন্তু কেন হয় আমরা কি জানি না। তো এটা হচ্ছে এই জন্য 4টা মৌলিক বল। তো প্রথমটা হচ্ছে মহাকর্ষ বল। সেই মহাকর্ষ বলটা কি হচ্ছে, সেটা হচ্ছে মহাবিশ্বের সকল বস্তু তার ভরের কারণে একে অপরকে আকর্ষণ করে। কিসের কারণে? ভরের কারণে। তাহলে বোঝা যাচ্ছে কোনো একটা বস্তুর মধ্যে যদি ভর থাকে তাহলেই সে কি করে, কোনো একটা অদৃশ্য কারণে একজন আরেকজনকে আকর্ষণ করে। ভর যদি না থাকে, যেমন শক্তি, শক্তি আলো যেটা বলি আমরা আলো, তাহলে এগুলোর কি নেই, কোনো ভর নেই। আলোর কোনো ভর আছে? আলোর কোনো ভর নেই। শব্দের কোনো ভর নেই। এগুলো বস্তু না, এগুলো বস্তু না, এগুলো হচ্ছে শক্তি, এনার্জি। তাহলে এই জিনিসগুলো কি ভর নেই, এই জন্য এরা পরস্পর কি করে না, আকর্ষণও করে না। এই জন্য আলোর বেগ কমেও না, বাড়েও না। দুনিয়ার সবকিছুর সাপেক্ষে আলোর বেগ সেম। ঠিক আছে, কেউ যাই হোক, ওটা আপেক্ষিকতায় আছে। তো এই যে আবার ব্ল্যাক হোল নাকি আলোকেও টানে। যাই হোক, তো আপাতত এই নিউটনীয় বলবিদ্যা, এই যে এটা হচ্ছে আপেক্ষিক বলবিদ্যা, ওই জিনিসটা আছে আলাদা আলোচনা। ওটা হচ্ছে বিজ্ঞানের একটা দুইটা ধাপ। প্রথম অধ্যায়ে তোমরা যদি দেখো দুইটা, একটা হচ্ছে চিরায়ত পদার্থবিজ্ঞান আর একটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। আমরা যেটা পড়তেছি এটা হচ্ছে চিরায়ত পদার্থবিজ্ঞান। চিরায়ত পদার্থবিজ্ঞানে কিছু শর্ত আছে, আর আধুনিক পদার্থবিজ্ঞান একটু কি আপডেটেড, ওইটা আলাদা। তো আমরা চিরায়ত পদার্থবিজ্ঞান অনুযায়ী এই কথাগুলো সত্য, যে কোনো বস্তুর মধ্যে ভর থাকলেই তাদের মধ্যে কি হবে, আকর্ষণ হবে, না থাকলে আকর্ষণ হবে না। তো তাহলে কেন ভর থাকলে আকর্ষণ হবে এটা আমরা জানি না, কিন্তু ভর থাকলে আকর্ষণ হবে, এই জন্য এর নাম হচ্ছে কি মৌলিক। তাহলে এই জন্য এই আকর্ষণ বলটার নাম হচ্ছে মৌলিক বল, এটাকে বলা হচ্ছে মহাকর্ষ বল। ওই যে বলছিলাম যে একটা বস্তুকে পৃথিবী তার নিজের দিকে টানে, এই যে টানে, পৃথিবীর ওজন আছে, বস্তুটারও ওজন আছে, ভর আছে। তাহলে দুইটা বস্তুরই ভর আছে, এই জন্য তারা একজন আরেকজনকে টানে। পৃথিবী বড়, এই জন্য সে পৃথিবী আগায় না, কিন্তু ওই বস্তুটা ছোট হওয়ার কারণে বস্তুটা এগিয়ে নিজের দিকে আসে। এটা নিউটনের থার্ড লতে আমরা আরো বিস্তারিত বুঝতে পারবো যে কেন পৃথিবী নড়লো না কিন্তু বস্তুটা কি পৃথিবীর দিকে আসলো। পৃথিবীও তো বস্তুটার দিকে যাইতে পারতো, কেন গেল না? তো যাই হোক, এই যে আকর্ষণ বল দুইটা বস্তুর ভরের কারণে, এটাকে বলা হচ্ছে কি মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলের কারণেই একটা বস্তু নিচের দিকে পড়ে। এই মহাকর্ষ বলের কারণেই সৌরজগতে সূর্যের চারদিকে পৃথিবী ঘোরে, আর পৃথিবীর চারদিকে চাঁদ ঘোরে। এটা আবার কেমন কথা? বলের কারণে আবার ঘোরে কি করি, তাই না? বলের কারণে আবার কোনো বস্তু ঘোরে নাকি? তো কিভাবে বলের কারণে ঘোরে, বা এই বল কি করে একটা ওই চাঁদের মতো বা সূর্যের মতো জিনিসকে কিভাবে ঘুরাইতে পারে, বা পৃথিবীর মতো জিনিসকে কিভাবে ঘুরাইতে পারে। তো এটাকে যদি একটুখানি বুঝাই, এটা নিয়ে খুব বেশি কথা বলবো না, ঘূর্ণন গতি নিয়ে আলোচনা করছিলাম আমরা দ্বিতীয় অধ্যায়ে। তো আবার একটুখানি বলি যে কোনো একটা বস্তুকে আমরা ঘোরানোর জন্য দড়ি দিয়ে কি করতে হয়, টেনে ধরতে হয় নিচের দিকে, কেন্দ্রের দিকে টেনে ধরতে হয়, নইলে কি করবে, কিন্তু এইদিকে সিটকে চলে যাবে। কারণ এইদিকে প্রত্যেকটা জায়গায় তার বেগের উপাংশ এখানে স্পর্শক বরাবর এইদিকে চলে যাবে। দড়িটা ছেড়ে গেলেই দেখবা একটা এই ঘুরিতে 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 এই পজিশনে যদি দড়ি ছেড়ে যায়, তাহলে বস্তুটা কিন্তু ওই পজিশন থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হবে, সোজা এইদিকে চলে যাবে, যদি বস্তুটা এইদিকে ঘরে। ঠিক আছে, এই পজিশনে। তাহলে তাহলে এই বস্তুটাকে কি করতে হবে, তাহলে কি করতে হবে, টেনে ধরতে হবে না, নইলে তো সেই রাস্তা দিয়ে ঘুরবে না। অথবা অন্যভাবে ব্যাখ্যা করা যায়। একটু আগে আমরা বললাম যে বস্তুর ত্বরণ হওয়ার জন্য বল প্রয়োগ করতে হবে। এই যে বস্তুটা এখানে ঘুরতেছে, তাহলে এই যে ঘুরতেছে, এটা কি ত্বরণ হচ্ছে না? বেগের কারণে হচ্ছে না, কিন্তু দিক পরিবর্তনের কারণে ত্বরণ হচ্ছে। ত্বরণ হইলে তো বল প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ না হলে তো ত্বরণ হবে না, বেগের পরিবর্তন হবে না। এখানে ঘুরতেছে, তাহলে বেগের পরিবর্তন হচ্ছে দিকের পরিবর্তনের কারণে, এটা ভেক্টর রাশি হওয়ার কারণে। তাহলে এদিকে ঘুরতেছে, তাহলে বল টেনে ধরতে হবে এইদিকে, টেনে না ধরলে সে ঘুরবে না, টেনে না ধরলে তার দিক পরিবর্তন হবে না।
না হলে যে সোজাই চলে যাইতো, ওই যে নিউটনের ফার্স্ট ল অনুযায়ী সে কি করতো, সোজা চলে যাইতো। আর দড়ি দিয়ে টেনে ধরা হয়েছে জন্য সে কি করে, দড়ি পার হইতে পারে না, সে এইদিকে ঘোরে। এই গরুতে যদি দড়ি লাগানো হয় সে কিন্তু একই জায়গায় ঘুরবে, সে কিন্তু এইদিকে ওইদিকে এই রুমিনে যাইতে পারবে না। ঠিক আছে, তাহলে এই যে তাহলে যেভাবেই ব্যাখ্যা করি না কেন, কোনো বস্তুকে ঘোরানোর জন্য কি করতে হয়, কেন্দ্রের দিকে টেনে ধরতে হয়, নইলে সে ঘোরে না। তাহলে পৃথিবী সূর্য চারদিকে ঘোরে, ওকে কে টেনে ধরছে? দড়ি আছে নাকি সূর্য আর পৃথিবীর মাঝখানে বিশাল বড় অদৃশ্য দড়ি? নাই তো। আবার চাঁদ থেকে সূর্য ওর চাঁদ থেকে পৃথিবী পর্যন্ত কোনো দড়ি আছে নাকি যেটা দিয়ে টেনে ধরছে পৃথিবী চাঁদকে? ভালোই হইতো, ওই দড়ি বেয়ে বেয়ে চাঁদে চলে যাইতাম। তো ওইখানে কোনো দড়ি নাই। তো ওইখানে এই টানটা কাজ করে, এই যে মহাকর্ষের যে আকর্ষণ বলটা আছে, এই আকর্ষণ বলটাই কি করে, বস্তুটাকে একটা নির্দিষ্ট দূরত্বের বাইরে যেতে দেয় না। এখানে যদি পৃথিবী থাকে আর এখানে যদি সূর্য, এখানে সূর্য এখানে পৃথিবী, বা এখানে যদি পৃথিবী হয় তাহলে এখানে চাঁদ, তাহলে এদেরকে কি করে দেয় না, ওই নির্দিষ্ট দূরত্বের বাইরে যেতে দেয় না, গেলেই টেনে ধরে টেনে ধরে। যখন এইখানে থাকবে তখন এইদিকে যাইতে ধরবে, তখন টেনে ধরবে, যখন এইদিকে যেতে চাবে তখন আবার কি হবে, টেনে ধরবে, সবসময় টেনে ধরবে এই দিক থেকে। এই জন্য সে কি করবে না, এই গোলাকার পথের বাইরে যেতে পারবে না, একই জায়গায় সে কি করে, ঘোরে। যদিও কক্ষপথ গোলাকার না, উপবৃত্তাকার হয়, যাই হোক তারপরও এই মহাকর্ষ বলের কারণে সে কি করে, ওই উপবৃত্তাকার পথেই থাকে, এটাকে সে কি করতে পারে না, অতিক্রম করতে পারে না। তো মহাকর্ষীয় কণাকে গ্রাভিটন বলা হচ্ছে, এটা একটা কল্পিত কণা। মনে করা হচ্ছে যে গ্রাভিটন নামক একটা কণার কারণে এর মধ্যে কি আকর্ষণ বল কাজ করে। যাই হোক এগুলো নিয়ে এগুলো কোনো প্রমাণ নাই। তো এই গেল কি মহাকর্ষ বল। ঠিক আছে, এখন দ্বিতীয় কথা হচ্ছে, দ্বিতীয় বলটা হচ্ছে তড়িৎ চুম্বক বল। দ্বিতীয় বলটা কি, তড়িৎ চুম্বক বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বক বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল, এই বলটা কি, এই বল সম্পর্কেও আমরা মোটামুটি জানি। সেটা আছে আমরা ইলেকট্রন প্রোটন কেমিস্ট্রিতে পড়ছি, ইলেকট্রন এবং প্রোটন এদের মধ্যে কি থাকে, পজিটিভ এবং নেগেটিভ চার্জ থাকে। এই চার্জগুলো পরস্পরকে কি করে, নিজেদের দিকে আকর্ষণ বা বিকর্ষণ করে। ইলেকট্রনগুলো পরস্পরকে কি করে, বিকর্ষণ করে, এই দিকে টানে ওই দিকে টানে। আর ইলেকট্রন আর প্রোটন পরস্পরকে আবার কি করে, নিজেদের দিকে আকর্ষণ করে। ঠিক আছে, তাহলে এই যে ইলেকট্রন এবং প্রোটন অর্থাৎ দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ যে বল, এই ক্রিয়া প্রতিক্রিয়াটাকেই বলা হচ্ছে তড়িৎ চৌম্বক বল। কারণ শুধু তড়িৎ বল, শুধু যখন ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে আকর্ষণ হয় তখন সেটাকে শুধুমাত্র কি বলে, তড়িৎ বল বলে। আর চৌম্বক বল, এই ইলেকট্রন এবং প্রোটন প্রত্যেকটা বস্তুর মধ্যেই পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ মিলে কি হয়, একটা ডাইপোল তৈরি হয়। তো এই ডাইপোলের একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টের কারণে কিছু কিছু বস্তুর মধ্যে একটা নতুন বৈশিষ্ট্য জন্ম নেয় আকর্ষণ বল, সেটাকে বলা হয় কি চৌম্বক বৈশিষ্ট্য বা চুম্বক পদার্থ বলি আমরা তাকে। তো সেই পদার্থগুলো, এই চুম্বক পদার্থের বৈশিষ্ট্যর পিছনেই দায়ী হচ্ছে ইলেকট্রন এবং প্রোটন, পজিটিভ এবং নেগেটিভ চার্জের একটা সুনির্দিষ্ট বিন্যাস। এই বিন্যাসের কারণেই ওই বিশেষ পদার্থের মধ্যে, কালো রঙের যে পদার্থটা আছে, অনেক সময় লোহার মধ্যে এই বৈশিষ্ট্য ট্রান্সফার করা যায়, একটা বিশেষ বৈশিষ্ট্য তৈরি হয়, সেটাকে বলা হয় চৌম্বক বল। আবার এই দুই বল মিলেও আবার একটা নতুন তড়িৎ চুম্বকীয় বল তৈরি হয়। তাহলে সবগুলোর পিছনেই কিন্তু আলাদা আলাদা, আমি বলছি যে এই ব্যাকগ্রাউন্ড, এই তিনটা বলের ব্যাকগ্রাউন্ড চেক করলে গিয়ে ঠেকে কোথায়, ইলেকট্রন এবং প্রোটনের যে মৌলিক বল আছে। আমরা জানি ইলেকট্রন এবং প্রোটনের মৌলিক বৈশিষ্ট্যটার নামই হচ্ছে কি চার্জ। চার্জ কি, ইলেকট্রন এবং প্রোটনের মৌলিক বৈশিষ্ট্যের নাম চার্জ। কেন এই, তাহলে এইখানে গিয়ে ঠেকতেছে, এই জন্য ওই বলটাকে বলা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল। অর্থাৎ চার্জের কারণে, দুইটা বস্তুর চার্জের কারণে তাদের মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়া হয় সেটাই হচ্ছে তড়িৎ চুম্বক বল। এর 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 বহিঃপ্রকাশ তিন ভাবে হয়, তড়িৎ বল হিসাবে হয়, চুম্বক বল হিসাবে হয়, আবার তড়িৎ চুম্বক বল হিসাবে হয়। তিনটাকেই একসাথে তড়িৎ চুম্বক বল বলে। তো এই বলের বৈশিষ্ট্যগুলো কি, এই বলের কারণে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে আকর্ষণ বিকর্ষণ হয়। একটি চুম্বক আরেকটি চুম্বককে আকর্ষণ বা বিকর্ষণ করে। একটি চুম্বক একটা লোহা বা লোহা জাতীয় পদার্থকে কি করে, আকর্ষণ করে। ইলেকট্রন প্রোটনের আকর্ষণ বল এবং চুম্বকের আকর্ষণ বল একই। ঠিক আছে, দুইটারই উৎস আছে। এরপর আছে দুর্বল নিউক্লিয় বল। এই দুর্বল নিউক্লিয় বলটা হচ্ছে, এটা একটা এমন একটা বল যেটা যখন বস্তুর মধ্যে তেজস্ক্রিয় বিক্রিয়া হয় তখন সেই বস্তু থেকে ইলেকট্রন বা বিটা রশ্মি নির্গত হয়। সেটার কারণটা হচ্ছে এই দুর্বল নিউক্লিয় বল। এটা কেন হয়, কি কারণে, এগুলো তো মৌলিক জিনিস মানেই হচ্ছে পেছনের কারণ অজানা, শুধুমাত্র এর বহিঃপ্রকাশটা জানা। বহিঃপ্রকাশটা জানা যায় কিন্তু এর পিছনের কারণটা জানা যায় না। তো যখনই তেজস্ক্রিয় বিক্রিয়া হয় সেখান থেকে বিটা রশ্মি অটোমেটিক কি হয়,
বের হয়ে আসে। তার মানে ওখানে কি ইলেকট্রন বা বিটা রশ্মিকে কেউ না কেউ টানতেছে, বল প্রয়োগ করতেছে, নইলে খামোকা সে ওখান থেকে বের হবে কেন, তাই না? সে মৌলের মধ্যে ছিল, ভালোই ছিল, ঘুরতো ওখানে, কিন্তু বের হয়ে আসতেছে কেন? এবং রশ্মি হিসেবে প্রচন্ড বেগে আসতেছে, আলো হিসেবে দেখা যাচ্ছে, তাহলে বিটা রশ্মি হিসেবে সে আসতেছে এবং এটা অত্যন্ত বেগে, প্রচন্ড বেগে আসতেছে। তাহলে এই যে তার মানে কি, তার মধ্যে বল প্রয়োগ না করলে তো এটা হইতো না, সে ওখান থেকে আসতো না। তার মানে ওইখানে একটা নিউক্লিয় বিক্রিয়া, সক্রিয় বিক্রিয়া যখন হয় তখন সেখান থেকে ইলেকট্রনগুলো বিটা রশ্মি হিসেবে বের হওয়ার জন্য ওখানে অবশ্যই বল প্রয়োগ করা লাগছে, বা ওখানে একটা বল কি হয়েছে, অটোমেটিক জেনারেট হয়ে গেছে। তো সেই অটোমেটিক জেনারেটেড বলটাকেই বলা হচ্ছে কি দুর্বল নিউক্লিয় বল। এটা একটু দুর্বল, কার 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 তুলনায় দুর্বল? দুর্বল না আমি মানেই যে সবচেয়ে দুর্বল তা কিন্তু না, এই মহাকর্ষ বলের তুলনায় কিন্তু সে মোটামুটি কি অনেক শক্তিশালী, মানে অনেক শক্তিশালী, 10^25 গুণ শক্তিশালী। বাট তড়িৎ চুম্বকীয় বলের চেয়ে দুর্বল আর একটা বল আছে সবল নিউক্লিয় বল, এই দুইটার চেয়ে দুর্বল, এই জন্য ওকে দুর্বল নিউক্লিয় বল বলা হচ্ছে। অর্থাৎ নিউক্লিয় বল দুইটা, নিউক্লিয়াসে দুইটা বল কাজ করে, তার মধ্যে একটা হচ্ছে দুর্বল আর একটা হচ্ছে সবল। এই সবল নিউক্লিয় বলটা কোথায় কাজ করে, এটা একটু মজার হিস্ট্রি আছে, খুব ভালো লাগে জিনিসটা। এটা হচ্ছে কি, আমরা জানি প্রোটনগুলো কি করে, নিজেদেরকে বিকর্ষণ করে, দুইটাই তো পজিটিভ চার্জ, পরস্পরকে বিকর্ষণ করবে। তো স্বাভাবিকভাবে তোমাদের মনে একটা কোশ্চেন আসার কথা যে নিউক্লিয়াস হচ্ছে খুবই ছোট একটা জিনিস, যেটাকে কি করা যায় না, দেখাই যায় না। যেমন 1 চামচ নিউক্লিয়াস নাকি পৃথিবীর সমস্ত মানুষের সমান ভর, এটা আমরা দেখছি ফিজিক্সের একটা অধ্যায়ে। তো তাহলে এই যে, তাহলে অতটুকু জায়গায় বিকর্ষণ করে, এরা বিকর্ষণ করে পরস্পরকে, তাহলে বিকর্ষণকারী দুইটা পদার্থ কি করে অতটুকু জায়গায় থাকে? তাহলে আমার থাকার জন্য তাহলে তাহলে অবশ্যই অনেক বড় লিয়া লাগবে, মানে সাথে তো আর, মানে বিষয়টা বলে না যে আমার কথায় বাঘে মহিষে এক ঘাটে জল খায়, তার মানে কি বাঘ এবং মহিষ দুইজনের চাইতে মহাশক্তিশালী হচ্ছে সে, নইলে তো আর ওর কথায় খাইতো না একসাথে। ঠিক সেই রকম এই প্রোটন এবং দুই প্রোটন পরস্পরকে বিকর্ষণ করে, অথচ তাদেরকে খুব ছোট্ট একটা জায়গায় রাখা পসিবল আছে, তার মানে ওইখানে অবশ্যই এরকম ভয়ানক কেউ আছে। সেই ভয়ানক বস, সেই বসের নাম হচ্ছে সবল নিউক্লিয় বল। এই বস অনেক শক্তিশালী, যে প্রোটনের মধ্যে বিকর্ষণ বল থাকা সত্ত্বেও সে কি করে, নিজেদেরকে একসাথে তারা থাকতে বাধ্য হয়, আর বিকর্ষণ বল কাজ করে না। তার মানে হচ্ছে বসেরও বস, সেই বস আছে সবল নিউক্লিয় বল, অনেক শক্তিশালী। তো এই বলের কারণে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রনগুলো কি থাকে, একসাথে থাকে, এবং এটা অত্যন্ত শক্তিশালী বল, সবচেয়ে শক্তিশালী বল এটা। ঠিক আছে, এই জন্য নিউক্লিয়ার বিক্রিয়া যখন হয় ওখান থেকে প্রচুর পরিমাণ শক্তি বের হয়, তার কারণ এত শক্তিশালী একটা বল। তো প্রোটন এবং দুইটা প্রোটনগুলোকে একসাথে রাখার জন্য অবশ্যই অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হয়েছে, এবং এই বলটা যখন ভেঙে যাবে, প্রোটনগুলো যখন আলাদা হয়ে যাবে, যখন নিউক্লিয়ার বিক্রিয়া ঘটবে, নিউক্লিয়ার বিক্রিয়ায় আমরা জানি যে নিউক্লিয়াসের মধ্যে ভাঙ্গন হয়, তো স্বাভাবিকভাবেই সেখানে অনেক বেশি পরিমাণ কি হবে, শক্তি বের হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে সবল নিউক্লিয় বল। তো এই যে চারটা বল, এই চারটা মৌলিক বলকে আমি একটা গ্রাফের মাধ্যমে দেখিয়েছি, এদের মধ্যেকার তুলনা। সেই তুলনাটা হচ্ছে কি, মহাকর্ষ বল প্রথমে, মহাকর্ষ বলের ক্রিয়াশীল কণা গ্রাভিটন, এটা কল্পিত কণা, এটাকে কোনো বাস্তব অস্তিত্বের প্রমাণ এখনো পাওয়া যায় নাই। এর পাল্লাটা হচ্ছে অসীম। এই পাল্লা অসীম বলতে আমরা কি বুঝি, যে দুইটা বস্তু পরস্পর, আমরা বললাম যে দুইটা বস্তুর মধ্যে যদি ভর থাকে তাহলে তারা পরস্পরকে কি করে, আকর্ষণ করে। এখন এদের দূরত্বর কথা তো কিছু বলা নাই, কত দূরে গেলে আকর্ষণ করা বন্ধ করবে এরকম কিছু নাই, যত দূরেই থাক না কেন তারা আকর্ষণ করবেই থিওরিটিক্যালি, তার মান যত ছোটই হোক না কেন, সে শূন্যের কাছাকাছি হইলেও শূন্য না। তো এই জন্য মহাকর্ষ বলের পাল্লা হচ্ছে অসীম। আর এই জন্য সূর্য কত দূরে আর পৃথিবী কত দূরে, 15 কোটি কিলোমিটার দূরে। তো তারপরও কি করে, এই আকর্ষণ বলটা কাজ করে, এরকম 15 কোটি না, আরো যদি 15 শত কোটি, 1000 কোটি, অসীম মানে তো বুঝি আমরা, তারপরেও এই বলটা কাজ করতো, কিন্তু তার তীব্রতাটা কমে যাইতো। আর প্রাবল্য নিয়ে আমরা পরে কথা বলতেছি। তড়িৎ চুম্বক বল যেটা, এটা হচ্ছে এই ক্রিয়াশীল কণা হচ্ছে, আমরা জানি ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে বা নিজেদের মধ্যে, বা বিপরীত বিপরীত বা সমধর্মী যেটাই হোক না কেন, তাদের মধ্যে ক্রিয়াশীল কণাটাই হচ্ছে, ক্রিয়াশীল বলটাই হচ্ছে কি তড়িৎ চুম্বক বল। এইটাও হচ্ছে অসীম, দুইটা ইলেকট্রন বা প্রোটন যত দূরেই থাক না কেন, থিওরিটিক্যালি আকর্ষণ বল একটু না একটু কি করবে, কাজ করবেই, এটাও অসীম। দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল, এই দুইটা বলের পাল্লা খুবই কম, এটা খুব অল্প দূরত্বে কাজ করে, এবার পরমাণুর যে ব্যাসার্ধ আছে এই ব্যাসার্ধ লেভেলেই কাজ করে, এর বাইরে এটা যেতে পারে না। তো এটা যেমন কি 10^18, এটা এর পাল্লা সবচেয়ে কম, দুর্বল নিউক্লিয় বলের পাল্লা সবচেয়ে কম, 10^18 মিটার।
আর সবল নিউক্লিয় বলের পাল্লাও কি খুবই কম। এত শক্তিশালী বল বেশি পাল্লায় কাজ করলে বিপদই হইতো। তো এটা 10⁻15 মিটার মাত্র, 1 মিটারকে 10⁻5। তার মানে এটাও কি, এটা অ্যাটলিস্ট এটা আবার কি দুর্বল নিউক্লিয় বলের চেয়ে একটুখানি বেশি। কত গুণ বেশি? 1000 গুণ বেশি। 10⁻6, 10⁻3, 18 থেকে 15 বাদ দিলে 3, তাহলে 1000 গুণ বেশি দুর্বলের চেয়ে। এই দুইটার পাল্লাটা কি একটুখানি কম, মানে অনেক কম, আর ওদের পাল্লাটা অসীম। এবং আপেক্ষিক প্রাবল্য বলতে বোঝাচ্ছি যে এই যে বল, কোন বলটা কত শক্তিশালী, কোন বলটা কত শক্তিশালী, সেই জিনিসটাকে বোঝার জন্য আমি যদি একটা উদাহরণ দিই, বইয়ে ওই সুন্দর করে উদাহরণটা দেওয়া আছে। যে দেখো, এটা হচ্ছে একটা পৃথিবী, এটা হচ্ছে একটা চ্যাপ্টা হয়ে গেল, হোক সমস্যা নাই। তো এই পৃথিবীর উপর একটা বস্তু এটা, আর এটা একটা চুম্বক, আর এটা হচ্ছে একটা লোহা। এটা কি লোহা, আর এটা হচ্ছে চুম্বক। এই চুম্বক এবং লোহার চেয়ে পৃথিবীটা কি অনেক বড়, যদিও বাস্তবে তুলনামূলক করলে পৃথিবীটা আরো বড় হবে। পৃথিবীটা কি আরো বড় হবে লোহা এবং চুম্বকের তুলনায়। তাহলে এখন দেখো, পৃথিবী একেও টানতেছে একেও টানতেছে, দেখো আমরা ওটা হিসাব করতেছি না, আমরা লোহাটা ওকে তো আমরা হাত দিয়ে ধরে রাখছি। কি কি করছে? হাত দিয়ে ধরে রাখছি। আর এই লোহাটাকে পৃথিবী কি টানতেছে? মহাকর্ষ বলে। কি বলে টানতেছে? এদের দুজনের বলটার নাম কি? মহাকর্ষ বল। তাহলে এত বড় পৃথিবী ওইটুকু লোহাকে টানতেছে, আর এত ছোট্ট একটা চুম্বক একে টানতেছে কোন বলে? তড়িৎ চুম্বকীয় বলে। কি? তড়িৎ চুম্বকীয় বলে। পুরোটাই লিখলাম না, এফ ই বলে। ঠিক আছে? তাহলে এই এত বড় পৃথিবীর টান উপেক্ষা করে এই লোহা কিন্তু চলে যাবে চুম্বকের কাছে। তাহলে বুঝো কি পরিমাণ আকর্ষণ। এত বড় পৃথিবীর মহাকর্ষ টান উপেক্ষা করে সে এতটুকু চুম্বকের টানে চলে যাচ্ছে। কি ভয়ানক কথা। তার মানে মহাকর্ষ বল এই তড়িৎ চুম্বকীয় বলের কাছে কি মামুলি বিষয়, কোনো বিষয়ই না, তুড়ি মারা। মানে পৃথিবীর মতো এত বড় জিনিস যদি তড়িৎ চুম্বকীয় বলে টানতো, তাহলে কি অবস্থা হইতো? কতটুকু চুম্বকের টানে লোহা কি আছে চুম্বকের দিকে যাচ্ছে, এত বড় পৃথিবীর দিকে যাচ্ছে না। তার মানে বোঝাই যাচ্ছে যে মহাকর্ষ বলটা তড়িৎ চুম্বকীয় বলের চেয়ে খুবই দুর্বল একটা বল, খুবই দুর্বল একটা বল। তো এইখানেই দেখো কত দুর্বল। মহাকর্ষীয় বলের এটাকে যদি 1 ধরা হয় আপেক্ষিকভাবে, তাহলে তার তুলনায় তড়িৎ চুম্বকীয় বল আছে 10⁻36 গুণ বেশি। তো বোঝাই যাচ্ছে যে এত গুণ বেশি হবে, এটাই আন্দাজ ছিল, কিন্তু এত বেশি হবে সেটা বুঝি নাই। এরপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। নাম দুর্বল, কিন্তু মহাকর্ষ বল আছে সেটাও অনেক সবল, বাট তড়িৎ চুম্বকীয় বলের চেয়ে দুর্বল আছে। সেটা হচ্ছে 10⁻25। তাহলে এটার চেয়ে কতটা কি কম? 11 গুণ কম। কত গুণ কম? 11 গুণ কম। আর সবল নিউক্লিয় বল যেটা, সেটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী 10⁻38। এর সবই কিন্তু মহাকর্ষ বলের তুলনায় 38। তাহলে এর তুলনায় কত গুণ বেশি? এর তুলনায় 13 গুণ বেশি। আর এর তুলনায় কত গুণ বেশি? 100 গুণ বেশি, বা 10⁻13। শুধু 13 না, 10⁻13। এটা হচ্ছে 10⁻13 গুণ বেশি। আর এটা আছে 10⁻2, অর্থাৎ 100 গুণ বেশি। ঠিক আছে? কার তুলনায়? সবল নিউক্লিয় বলের তুলনায়। তাহলে আমরা যদি এখানে একটুখানি দেখি, তাহলে সবল নিউক্লিয় বলটা মহাকর্ষ বলের তুলনায় 10⁻38 গুণ শক্তিশালী। দুর্বল নিউক্লিয় বলের তুলনায় 10⁻13 গুণ বেশি। আর তড়িৎ চুম্বকীয় বলের তুলনায় 10⁻2 গুণ বেশি শক্তিশালী। তো এই ছিল 3-4 ধরনের বলের মধ্যকার যে তুলনা। এই 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 ছকটা, এই টেবিলটা তোমরা মাথায় রাখবা। তো এখন এইখানে একটা জিনিস দেখো, আমি যেটা বলছিলাম যে বিজ্ঞানীরা যেটা করে আর কি, যখন কোনো একটা জিনিসের কারণ খুঁজে পায় না, তখন ওর নাম চালায় দেয় মৌলিক। যখন কারণ খুঁজে পেয়ে যায়, বা দুইটা জিনিসের একটা কমন কারণ খুঁজে পেয়ে যায়, তখন ওই দুইজন আর মৌলিক থাকে না, কমন কারণটাকে মৌলিক বানায় দেয়। তারই এখনই আমার কথার একটা কি পাবা, প্রমাণ পেয়ে যাবা। এতদিন 4টা মৌলিক ছিল, এখন মৌলিক আর 4টা নাই, এখন মৌলিক হয়ে গেছে 3টা। এই জন্য বলের একীভূতকরণ, অর্থাৎ বিজ্ঞানীরা চেষ্টা করতেছে এই 4টা বলের একটা কমন কারণ খুঁজে পাওয়া যায় কিনা, হয়তোবা তারা পাবে। কিন্তু অলরেডি তারা তড়িৎ চুম্বক বল, যেটা তড়িৎ চুম্বক নয়, বানানটা হবে চৌম্বক। তড়িৎ চৌম্বক বল এবং দুর্বল নিউক্লিয়ার বল, এই দুইটাকে তারা একীভূত করতে পারছে। এটাকে তারা একসাথে নাম দিয়েছে ইলেকট্রোইক ফোর্স। তাহলে তড়িৎ চুম্বকীয় বল থেকে নিয়েছে ইলেকট্রো
আর দুর্বল নিউক্লিয় বল থেকে নিয়েছে উইক, তাহলে এটা মিলে হয়েছে ইলেকট্রোউইক ফোর্স। তাহলে এই দুইটা মিলে নাম দিয়েছে তারা ইলেকট্রোউইক ফোর্স। তাহলে দুইটা মিলে অলরেডি একটা হয়ে গেছে, সেই মৌলিক বল আছে ইলেকট্রোউইক ফোর্স। সেক্ষেত্রে মৌলিক বল আগে ছিল 4টা, এখন হয়ে গেল 3টা। মহাকর্ষ, তারপর হচ্ছে ইলেকট্রোউইক ফোর্স বা তড়িৎ দুর্বল বল, আর একটা আছে সবল নিউক্লিয় বল। এটা হবে কি সবল নিউক্লিয় বল, ঠিক আছে। তো এই 3টা মিলেই কি হয়ে গেছে তোমার মেইনলি 4টা বল থেকে এখন 3টা বল আছে। এখন কথা আছে তাহলে তোমরা কি লিখবা? তাহলে তোমরা কি এটাকে 4টা বল পরীক্ষায় আসলে 3টা লিখবা না 4টা লিখবা? তাহলে পরীক্ষায় তোমরা 4টাই লিখবা। তার কারণ এই 3টা হইলেও এখন পর্যন্ত কি কারণে সব জায়গাতে কি করা হয় 4টা বল হিসেবেই লেখা হয়। এই জন্য তোমরা আপাতত এমসিকিউ আসলে 4টা বলই লিখবা, 3টা লেখার দরকার নেই। তো এই 2টা বলকে একীভূত করে 3জন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন। একজন হচ্ছেন পাকিস্তানের আব্দুস সালাম স্যার, আর 2জন হচ্ছে ইংলিশম্যান। তো বাকি 2 ভদ্রলোক হচ্ছেন স্টিভেন ওয়াইনবার্গ আর একটা হচ্ছেন শেলডন গ্লাসো। একজন হচ্ছেন কি স্টিভেন ওয়াইনবার্গ, এইভাবে তোমরা এখানে মাথায় রাখতে পারো স্টিভেন ওয়াইনবার্গ। আর একজন হচ্ছেন শেলডন গ্লাসো, খুব সম্ভবত এইরকম বানান। এই 3জন বিজ্ঞানী মিলে নোবেল পুরস্কার পেয়েছিলেন এই দুর্বল তড়িৎ চুম্বক বল এবং দুর্বল নিউক্লিয়ার বলকে একীভূত করার কারণে। তো এখন হয়ে গেছে 3টা, তারপর তোমরা পরীক্ষায় 4টাই লিখবা, ঠিক আছে। এরপর আমরা দেখব যে কোনো একটা বস্তুর মধ্যে আমরা দেখলাম বল প্রয়োগ করলে সেটা কি হয়। বল প্রয়োগ করলে কি হয়, তার মধ্যে ত্বরণ তৈরি হয়, অর্থাৎ তার অবস্থার পরিবর্তন হয়, বেগের পরিবর্তন হয়, যে কোনো একদিকে যায় বা উল্টা দিকে বল প্রয়োগ করলে সে থেমে যায়। তো এখন কথা হচ্ছে যদি একটা বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করা হয় তাহলে কি হবে? একটা বস্তুর উপর যদি একাধিক বল প্রয়োগ করা হয় তাহলে কি ঘটবে? এটা তো একটা প্রশ্ন। স্বাভাবিকভাবেই একটা বস্তুর উপর যদি আমরা একাধিক বল প্রয়োগ করি তাহলে তার কি ঘটতে পারে। যেমন ধরো যে এরকম একটা বস্তু, এখানে এটা একটা লাঠি আছে, তাহলে কি আমরা এইদিকে দড়ি দিয়ে টানলাম, এইদিকে কি করলাম আর একটা দড়ি দিয়ে টানলাম, আর এর যে ওজন আছে অথবা এর মধ্যেও কিছু একটা ঝুলাই দিছি, তাও তো ঝুলাই দিতে পারি। তাহলে এই 2জনের ওজন কি করবে, নিচের দিকে কাজ করবে, আর এই দড়ি টানবে এই দিকে, আর এই দড়ি টানবে কোন দিকে, এই দিকে। তাহলে এখানে একটা টান বল T1, এখানে আর একটা টান বল T2, আর এখানে তার ওয়েট নিচের দিকে। 3টা বলের কারণে বস্তুটা কিন্তু এখানে ঝুলে স্থির অবস্থায় আছে ধরে নাও। তাহলে এই যে স্থির অবস্থায় আছে, তাহলে বল প্রয়োগ হচ্ছে কয়টা এখানে? 3টা, 2 দড়ির টান আর পৃথিবীর টান, 3টা বল, কিন্তু বস্তুটা আছে কি স্থির। তাহলে এইরকম অবস্থায় যখন থাকবে, একাধিক বল কাজ করতেছে একটা বস্তুর উপর, কিন্তু বস্তুটা কি আছে স্থির আছে, তখন এই ধরনের বলকে, এই বলগুলোকে আমরা সাম্য বল বলবো। যে কোনো বস্তুর উপর এক বা একাধিক একটা বল প্রয়োগ করলে কখনো সে স্থির হয় না, এখানে একাধিক বল হয়। কোনো বস্তুর উপর যদি একাধিক বল প্রয়োগ করার ফলে বস্তুটি স্থির থাকে বা সমবেগে গতিশীল হয়, সেটাকে বলা হয় সাম্য বল। তো স্থির থাকলে সেটা সাম্য বল হবে, সহজে বুঝলাম। কিন্তু গতিশীল থাকলে কি হবে? সাম্য বল হয়। সমবেগে গতিশীল থাকলে, তাহলে গতিশীল থাকলে সাম্য বল হবে যদি সেটা কি হয়, সমবেগ হয়। তো এই জিনিসটা বোঝার জন্য আমরা আর একটা জিনিস পড়ি, সেটা হচ্ছে এই যে বস্তুগুলো, এই তিনটা বল 3 দিকে কাজ করতেছে, বস্তুটা স্থির আছে কেন আছে? তার কারণ হচ্ছে এই বলগুলোর টোটাল ফলাফল হয়ে গেছে 0। প্রত্যেকটা বলের
যোগ যদি করি আমরা লব্ধি যোগ ভেক্টর, অর্থাৎ এই বল এটা উপরের দিকে টানতেছে, এটা নিচের দিকে টানতেছে, এই দিকে টানতেছে, এই দিকে টানতেছে, সব দিকে মিলে কি হচ্ছে, অর্থাৎ যতগুলো বলই থাক না কেন সবগুলো মিলে এখানে কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে, অর্থাৎ লব্ধি জিরো হয়ে গেছে। এই জন্য সে এখানে কি আছে, স্থির আছে। সেই জন্য সেটা হচ্ছে কি সাম্য বল। তাহলে সাম্য বলের ক্ষেত্রে আমরা বুঝলাম কি লব্ধি কি হবে, শূন্য হবে, অর্থাৎ সবগুলো বল একটা আরেকটাকে কি করে দেবে, তোমার নাকচ করে দিবে, ব্যালেন্স করে দিবে। তো এই রকম যখন হয় তখন সেটাকে আমরা বলবো কি সাম্য বল, লব্ধি শূন্য। এখন একটা বস্তু মনে করো যে সমবেগে গতিশীল আছে, একটা বস্তু কি আছে, সমবেগে গতিশীল আছে, এইদিকে একটা বল প্রয়োগ হচ্ছে, অথবা এইদিকে আর একটা বল প্রয়োগ হচ্ছে, এইদিকে আরো একটা বল প্রয়োগ হচ্ছে, তাহলে তারপরও সেই সমবেগে গতিশীল আছে। সমবেগে গতিশীল যখন একটা বস্তু সমবেগে থাকে তার মানে কি, তার মধ্যে আর এক্সট্রা কোনো বল প্রয়োগ হচ্ছে না, তার কারণ এক্সট্রা কোনো বল প্রয়োগ হইলে তো সে আর সমবেগ থাকতো না। তো নিউটনের প্রথম সূত্রে আমরা কি বললাম, বল প্রয়োগ হইলে তার বেগ পরিবর্তন হয়ে যাবে, সে আর সমবেগ থাকবে না। তাহলে একটা বস্তু যখন সমবেগে চলবে তখন সে কি কারণে সমবেগ অর্জন করছে, কোনো একটা কারণে সে সমবেগ অর্জন করছে, কিন্তু তারপর এই সমবেগে চলতেছে ওই মুহূর্তে তার মধ্যে যে বলগুলো কাজ করতেছে ওই বলগুলো আর তার উপর কি হচ্ছে না, একটাও ক্রিয়াশীল হচ্ছে না। যদি ক্রিয়াশীল হইতো কোনো একটা বল এক্সট্রা ভাবে, তখন কি হইতো, সমবেগ থাকতো না। যেহেতু সমবেগ তার মানে বুঝতে হবে ওই যে বলগুলো কাজ করতেছে, এই দুই একটা বল, এইদিকে দুইটা বল, এই বলগুলো পরস্পরকে কি করে দিয়েছে, একটা আর একটাকে নাকচ করে দিয়েছে, নিষ্ক্রিয় করে দিয়েছে। এইটা ওই দুইটাকে নিষ্ক্রিয় করে দিয়েছে। এই জন্য সে কি করতে পারছে, সমবেগে যেতে পারছে, তার মধ্যে আর এক্সট্রা কোনো বল প্রয়োগ হচ্ছে না, এই জন্য তার বেগেরও কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে সাম্য বল শুধুমাত্র স্থির বস্তুর জন্যও হয় না, সাম্য বল সমবেগে গতিশীল বস্তুর কারণেও হয়। এটার পারফেক্ট উদাহরণ পাওয়া যায় কোনো একটা বস্তু, এটা ইন্টারমিডিয়েটে আছে তারপরও বলি একটুখানি। সেটা হচ্ছে কোনো একটা বস্তুর, এটাকে সান্দ্র বেগ বলে। কোনো একটা বস্তু যখন সান্দ্র বেগে কোনো তরলের মধ্য দিয়ে যায় তখন ওখানে পৃথিবীর আকর্ষণ বল এবং পানির কি প্রবাহী ঘর্ষণ বল, এই দুইটা কি থাকে, ব্যালেন্স অবস্থায় থাকে, কিন্তু বস্তুটা একটা সমবেগে কি করে, নিচের দিকে যেতে থাকে। এই ধরনের যে এখানে এই দুইটা বল ব্যালেন্স অবস্থায় থাকে, সাম্য অবস্থায় থাকে, তখন বস্তুটা সমবেগে গতিশীল হয় এবং এই বলটাকে তখন আমরা বলি কি সাম্য বল। ঠিক আছে। তাহলে তাহলে আমরা সাম্য বল দেখলাম, তো সাম্য বলটা কিভাবে কাজ করে। এরপর আমরা দেখব অসাম্য বল দেখলাম, এরপর আছে সাম্য বল দেখলাম, এরপর আছে অসাম্য বল। যদি একাধিক বস্তুর উপর ক্রিয়াশীল বল কি না হয়, লব্ধি যদি শূন্য না হয়, অর্থাৎ দেখো কোনো বস্তুর উপর এক বা একাধিক বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটির বেগের পরিবর্তন হয় বা বস্তুর ত্বরণ হয়, বেগের পরিবর্তন হওয়া মানে কি বস্তুর ত্বরণ হওয়া, এরকম বস্তু যদি ত্বরণ হয় তাহলে সেটাকে আমরা বলবো কি অসাম্য বল। অর্থাৎ অসাম্য বল বোঝা সহজ, যদি কোনো বস্তুর উপর একাধিক বল প্রয়োগ হয় এবং বস্তুটা যে কোনো দিকে গতিশীল হয় কিন্তু সমবেগ না, তার মধ্যে ত্বরণ থাকতে হবে, তাহলেই সেটা কি হবে, অসাম্য বল হবে। ঠিক আছে। যেমন এই উদাহরণের ক্ষেত্রে যদি আমরা দেখি যে কোনো একটা জিনিসকে কোনো একটা বস্তু যখন দোলনার মতো করে দোলে তখন কি হয়, এরকম দেখো জিনিসটা কি হয়, একটা বস্তু মনে করো যে প্রথমে এখানে নর্মালি এরকম যখন আছে তখন সেটা সাম্য বল, তখন ডাব্লিউ নিচে দিকে কাজ করে, টি কি করে উপরের দিকে কাজ করে। এবার যদি এই বস্তুটাকে কি করা হয়, একটুখানি এদিকে টেনে নিয়ে তারপর ছেড়ে দেওয়া হয়, তাহলে কি হবে দেখো, এবার টান কাজ করবে কোন দিকে, এই দিকে, আর এবার তার ওজন যেটা বস্তুটা যদি এরকম থাকে তার ওজন এবার কাজ করবে কোন দিকে, নিচের দিকে। আর এই দুইটা বস্তুর লব্ধি এবার শূন্য হবে না, শূন্য না হয় বস্তুটা কি হবে, এইদিকে গতিশীল হবে, গতিশীল হয়ে এখানে যত নিচে যাবে তার ত্বরণ তত কি ত্বরণ হবে, বেগ আস্তে আস্তে বাড়বে, বাড়তে বাড়তে একটা সময় সে গতি জড়তার কারণে উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠতে উঠতে এবার তার নেগেটিভ ত্বরণ হবে, তখন পৃথিবী তাকে নিচের দিকে টানবে, নিচের দিকে টানে সে এই জায়গায় আসবে, এই জায়গায় আসলে তার বেগ কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে এবার দড়ির টান উপরের দিকে কাজ করবে আর ওজন কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে, ফলে এইবার এই দিকে একটা কি হবে, তার লব্ধি বল তৈরি হবে। এবার এই দিকে যখন আসবে তখন অভিকর্ষের প্রভাবে তার বেগ আস্তে আস্তে বাড়বে। তাহলে এই দুইটা বলের কারণে এইদিকে ডাব্লিউ আর এইদিকে টি, এই দুইটার কারণে এইদিকে একটা বল তৈরি হবে। তাহলে এই বলের কারণে তার এইদিকে আস্তে আস্তে বেগ বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এবার কি হবে, যখন এইদিকে আসবে তখন আবার কি হবে,
বেগ আস্তে আস্তে কমবে, তার কারণ উপরের দিকে উঠতেছে আর বল কাজ করবে কোন দিকে, নিচের দিকে। তো এখানে বেগ কমতে কমতে আবার শূন্য হবে। তাহলে এইভাবে কি হবে, এখানে অসাম্য একটা বল, দুইটা বল মিলে অসাম্য বল তৈরি হবে। সে সামনে পিছিয়ে দুলতে থাকবে দুলতে থাকবে। যদি বাতাসের ঘর্ষণ না থাকতো তাহলে সে সারা জীবন, এখানে আর একটা ফোর্স আছে, যখন সে এই দিকে আসবে তখন ঘর্ষণ বল এই দিকে কাজ করবে, যখন যখন এই দিকে যাবে তখন ঘর্ষণ বল উল্টা দিকে কাজ করবে। ওই তিনটা বল মিলে সে একটা সময় কি হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে শুধুমাত্র টান বল এবং তার ওজন, এই দুইটা মিলে কখনোই সাম্য বলে উপনীত হইতে পারতো না, সারা জীবন অসাম্যই থাকতো, সে দুলতেই থাকতো। আর বাতাসের ঘর্ষণ বল হওয়ার কারণে এই তিনটা বল মিলে একটা সময় সে কি হবে, সাম্য অবস্থা অর্জন করবে, অর্থাৎ এই জায়গায় কি হবে, স্থির হবে। তো এইভাবে তোমার সাম্য বল এবং অসাম্য বল বলবো আমরা এগুলোকে যখন। তাহলে সহজভাবে আমরা বলতে পারবো, যদি কোনো একটা বস্তুর উপর একাধিক বল ক্রিয়াশীল হয় তাহলে সেটাকে, এবং বস্তুটা যদি স্থির থাকে বা সমবেগে গতিশীল হয়, তখন সেটাকে আমরা বলবো কি, ওই বলগুলোকে আমরা সাম্য বল বলবো। এবং সাম্য বলের জন্য অবশ্যই একাধিক বল প্রয়োগ হইতে হবে কোথাও, একটা মাত্র বল কখনোই সাম্য বল হবে না। তার কারণ ব্যালেন্স হওয়ার জন্য ন্যূনতম বিপরীত দিকে আরেকটা বল লাগবে সম পরিমাণ। আর অসাম্য বল হচ্ছে যদি একটা বস্তু কি হয়, একটা বল প্রয়োগ করে অসাম্য বল হইতে পারে, একটা বল ম্যাক্সিমাম ক্ষেত্রে অসাম্য বল হবে। কেন? কারণ যখন একটা বস্তুর উপর শুধুমাত্র একটা বল কাজ করবে তখন তাকে ব্যালেন্স করার জন্য অন্য কোনো বল থাকবে না, তাহলে অবশ্যই সে বলের দিকে ওই বস্তু কি হবে, গতিশীল হবে। সো কোনো বস্তুর উপর যদি শুধুমাত্র একটি বল ক্রিয়াশীল হয় তখন সেটা কখনোই সাম্য বল হবে না, সেটা সবসময় অসাম্য বলই হবে। আবার একাধিক বল প্রয়োগের ফলে যদি সে বস্তুটা তোমার একটা ত্বরণে গতিশীল হয় তখন সেটা অবশ্যই অসাম্য বল হবে। আবার আর সাম্য বলের কথা তো বললামই। তাহলে এই ছিল সাম্য বল এবং অসাম্য বলের উদাহরণ, এবং একটা একাধিক বলের কারণে কিভাবে কোনো বস্তু সাম্য অবস্থা অর্জন করতে পারে বা অসাম্য অবস্থা অর্জন করতে পারে। তো এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভরবেগ। তো ভরবেগ জিনিসটা কি? তো ভরবেগ সহজ কথায় ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। তো খুবই ইজি জিনিস, ভর এবং বেগকে গুণ করা হচ্ছে, তাহলে ভরবেগ পাওয়া যাচ্ছে। তাহলে ভর এবং বেগ আলাদাভাবে আছে, তারপরও খামোখা ভরবেগকে আলাদাভাবে পড়ার দরকার কি? তাহলে ভর এবং বেগই তো আলাদাভাবে পড়তাম, তারপর যখন প্রয়োজন ছিল তখন গুণ করতাম, তাহলে ভরবেগটাকে আলাদা করে লেখার কি দরকার, বা এটাকে আলাদা করে পড়ারই বা কি দরকার? তো এটার একটা গুরুত্ব আছে। যেমন পদার্থবিজ্ঞানে ভর এবং বেগের আলাদা মানের পাশাপাশি ভরবেগেরও কি আছে, একটা গুরুত্বপূর্ণ অবস্থান আছে। যেমন জাস্ট উদাহরণ হিসেবে বলি যে আলো, আলো আছে এমন, এটা একটা শক্তি, এই আলোর ভর নাই, আলোর কি নাই, ভর নাই, কিন্তু তার কি আছে, ভরবেগ আছে। শুনলে অদ্ভুত লাগলেও কথা এটাই সত্য। আধুনিক এটা তো চিরায়ত পদার্থবিজ্ঞানে আলাদা কথা, আর আধুনিক যে পদার্থবিজ্ঞান আছে সেইটাতে যেখানে আসছে সেটা হচ্ছে আলোর কণাগুলোর কি ভর নাই, বাট সেগুলোর কি আছে, ভরবেগ নামক যে রাশিটা আছে সেটা আছে। এখন এটা কেমনে কিভাবে পসিবল হইতে পারে সেটা তোমরা বড় হইলে জানতে পারবে, এখন জানার দরকার নাই। তো এই জন্য আলাদাভাবে কি করতে হয়, ভরবেগ জিনিসটাকে আলাদাভাবে হিসাব করতে হয়। এবং সেইটার সাথে সাথে ভরবেগের নিউটনীয় যে বলবিদ্যা আমরা যেটা পড়তেছি, এইখানেও কি চিরায়ত বলবিদ্যা যেটাকে বলা আছে, এখানেও ভর এবং বেগ আলাদা আলাদাভাবে যেমন গুরুত্বপূর্ণ, ভরবেগ জিনিসটা ওই রকম গুরুত্বপূর্ণ। সেটা যখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্র পড়বো তখন এটা ইজিলি বুঝতে পারবো। তারপর একটুখানি যদি বলি যে আমরা কোনো একটা বস্তুর উপর যখন বল প্রয়োগ করি তাহলে সেখানে আমরা পড়ছি কি, সে বস্তুটার ত্বরণ হবে, অর্থাৎ বস্তুটার কি হবে, জড়তা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ বস্তুটা কি হবে, গতিশীল হবে। যদি বস্তুটা কি স্থির থাকলে সেটা গতিশীল হবে। এখন কথা হচ্ছে, এটা মনে করো একটা 10 কেজি ভরের বস্তু আছে, এখানে মনে করো 10 নিউটন বল প্রয়োগ করা হলো। আর একটা বস্তু আছে, এটা 20 কেজি, এটা হচ্ছে কত, 20 কেজি, ওই বস্তুর উপরেও 10 নিউটন বল প্রয়োগ করা হলো। তাহলে কি দুইটা বস্তুর মধ্যে একই পরিমাণ ত্বরণ তৈরি হবে? কমন সেন্স বলতেছে, যারা এফ সমান এম এর সূত্র আগে পড়ছো তারা বুঝতেই পারবা যে হবে না, বাট এমনিতেও কমন সেন্স কি বলে, একটা বড় বস্তুকে যদি আমরা ঠেলা মারি তাহলে সে যত জোরে আগাবে, একটা ছোট বস্তুকে যদি একই পরিমাণ ঠেলা মারি তাহলে সে ডেফিনিট ভাবে কি হবে, ছোট বস্তুটা বেশি জোরে বেশি দূরে যাবে। তাহলে এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি যে একটা বস্তুর উপর বল প্রয়োগ করে যখন আমরা তার ত্বরণ তৈরি করতেছি, অর্থাৎ তার বেগের যখন পরিবর্তন করতেছি, বল প্রয়োগ করে ত্বরণ হচ্ছে, তার বেগের পরিবর্তন হচ্ছে, তাহলে এটা শুধুমাত্র বল এবং বেগের মধ্যে এই জিনিসটা সম্পর্কটা সীমাবদ্ধ নাই, এর মধ্যে মাঝখান থেকে কি ভরও কি হয়ে গেছে, ভরেরও এখানে একটা কন্ট্রিবিউশন
আছে। যেমন আমরা অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে দেখতেছি ভরের কোনো কি নাই, কন্ট্রিবিউশন নাই। কিন্তু এখানে আমরা দেখতেছি বল প্রয়োগ করে যখন একটা বস্তুর বেগ পরিবর্তন করতে যাচ্ছি আমরা, তখন এখানে ভর একটা কি হচ্ছে, ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে। এই জন্য এখানে বস্তুকে বল প্রয়োগ করলে শুধু যেহেতু বেগের পরিবর্তন হয় না, ভরের একটা সম্পর্ক আছে। যার ভর বেশি তার বেগের পরিবর্তন কম হয়, যার ভর কম তার বেগের পরিবর্তন বেশি হয়, অর্থাৎ সে বেশি জোরে যায়। এই জন্য এখানে এই বলের সাথে শুধু বেগের সম্পর্ক না, ভর এবং বেগের দুইটারই সম্পর্ক আছে। এই জিনিসটা বোঝানোর জন্য নিউটনের থার্ড লতে ভরবেগ জিনিসটা আছে, এবং ভরবেগটা এই জন্যও কি গুরুত্বপূর্ণ। শুধু ভর এবং বেগের পাশাপাশি ভরবেগ জিনিসটাও কি প্রয়োজন। তো ওই যে বল প্রয়োগের ফলে শুধু বেগের পরিবর্তন হয় না, বরং ভর বেগের পরিবর্তন হয়। তাহলে ভর এবং বেগ গুণফল যেটা, এইটার কতটুকু পরিবর্তন হয় সেটা বোঝা যাবে। তো একই বল প্রয়োগ করার ফলে ভিন্ন ভিন্ন বস্তুর বেগের পরিবর্তন অথবা ত্বরণটা কি হবে, ভিন্ন ভিন্ন হবে। এই জন্যই এখানে ভরবেগ জিনিসটাকে আলাদাভাবে পড়ানো হচ্ছে। তো ভরবেগ, আবার ভরবেগের সংরক্ষণশীলতার যে সূত্র আছে, নৌকা বা গুলির বেগ, নৌকার পশ্চাৎ বেগ, গুলির পশ্চাৎ বেগ, রকেটের চালনা, এগুলো সবগুলোতেই ভরবেগ জিনিসটাকে আলাদা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জন্য এটাকে আলাদাভাবে পড়া হয়। তো ভরবেগ মানে হচ্ছে পি, ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, এম এবং ভি। এম মানে ভর, ভি বেগ, এই দুটো গুণফলই হচ্ছে ভরবেগ। তো জেনারেলি পি সমান হচ্ছে এম ভি, এর একক হবে কেজি মিটার পার সেকেন্ড, এটা আলাদা কোনো একক নাই। আর মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স টু। তো ভরের মাত্রা হচ্ছে এম আর বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু। এগুলোর হিসাব আমরা দ্বিতীয় অধ্যায়ে দেখিয়েছি। তো এই জন্য ভরবেগের মাত্রা হবে কি এম এল টি ইনভার্স টু।